আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পের নাম রক্তপিশাচের কবলে। তো চলুন কথা না বাড়িয়ে পুরো গল্পটি শোনা যাক। একদম অজপাড়া গ্রাম বললে ভুল হবে না। তেমনটাই দেখতে অঞ্জনপুর। গাছগাছালি পুকুর ডোবা সব মিলিয়ে কেমন যেন স্যাঁতস্যাঁতে পরিবেশ। লোক বসতি খুব বেশি নেই। মিনিট পাঁচেকের অন্তরে একটি করে বাড়ি দেখা যায় বড়জোর। এমন পরিবেশে গাড়ি থামার পর মা ভুরু কুঁচকে উঠলেন। এ কেমন জায়গায় নিয়ে আসলে আমাদের? ছেলে মেয়েগুলি থাকবেই কিভাবে? দেখলে মনে হয় পড়াশোনার কোনো পরিবেশের বালাই নেই। পরিচয় করানো যাক। আমাদের পরিবারে ৫ জন আমরা। আমার বাবা সুদীপ্ত রায়, একজন ফরেস্ট অফিসার, যেই কারণেই আমাদের এই অজপাড়া গ্রামে আসতে হয়। কি আর করা যায়, বাবার চাকরি বলে কথা। আমার মা কল্পনা দেবী, আমার ঠাকুরমা সুলেখা দেবী, আমি বুলটি এবং আমার ভাই বান্টি। এই ৫ জনেরই সংসার। ঠাকুরদা বহু বছর আগেই গত হয়েছেন। গাড়ি থেকে সমস্ত জিনিস নামিয়ে রাখলেন বাবা এবং ড্রাইভার কাকু। ওনার নাম চিরন্তন। আমাদের যেই বাড়িতে থাকার কথা সেটিকে বাড়ি কম ডাকবাংলো বললেই চলে। চারপাশে গাছগাছালি এবং অগাছায় ভরা। বাড়ির ঠিক পিছনে একটা ছোট্ট পুকুরের মতো আছে, তবে তাতে মাছ আছে কিনা সন্দেহ। বাড়ির সিংহদ্বার বড় লোহার। কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ, তবে এত বড় বাড়িতে থাকার উত্তেজনা আমার আর ভাইয়ের প্রচণ্ড বেশি ছিল। তবে ঠাকুরমা নিজের তুলসীমালা জপ করতে করতে নাক সিটকিয়ে বললেন, কেমন যেন অস্বাভাবিক একটি পরিবেশ, দেখলেই মনে হয় কত রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমার মায়ের চিন্তা অন্যদিকে। তিনি চিন্তিত আছেন আমাদের পড়াশোনা নিয়ে। বাবা সবাইকে আশ্বাস দিয়ে জানালেন, আধ ঘন্টা দূরেই একটি খ্রিস্টান মিশনারি স্কুল আছে, সেন্ট মেরিজ। সেখানেই আমাদের অ্যাডমিশনের কথা বলা আছে। আমি ক্লাস 11 এবং ভাই ক্লাস 7-এ। বাড়িটি বেশ বড়, ভেতরে অসংখ্য রুম বলে মনে হয়। আমরা ঢোকা মাত্রই নিজের রুম দেখার স্বার্থে দৌড়াদৌড়ি শুরু করলাম। বাবার সবার রুম ঠিক করে দিলেন। নিচতলায় 3টি রুম। একটিতে ঠাকুরমা থাকবেন, কারণ তিনি সিঁড়ি দিয়ে ওঠাচলা করতে পারেন না। আরেকটা রুম রান্নাঘর। আর আপাতত 3য় নাম্বার রুম খালি পড়ে রয়েছিল। দোতলার উপরে একটি রুম। আমার সেখানেই আমার ঘুমানো এবং পড়ার ব্যবস্থা। ঠিক তার সাথেই রুমটাই আমার ভাইয়ের। আমাদের দুজনের একই বাথরুম ব্যবহার করার আদেশ মিলল। করিডোর দিয়ে একটু হেঁটে সামনে বাঁ দিকে গেলে আমার মা এবং বাবার রুম। 3 তলার উপরে তেমন কিছু নেই, শুধু খোলামেলা একটি ছাদ এবং ছোট্ট একটি চিলেকোঠা। ড্রাইভার কাকুকে টাকা মিটিয়ে সবাই যে যার রুমে গিয়ে বিশ্রাম করলাম। তখন বাজে রাত 8টা। যেহেতু এত দূর থেকে আসা হলো, কিছুই খাওয়ার জিনিসপত্র আনা হয়নি। অগত্যা বাবাকে বাইরে থেকে অর্ডার করতে হলো। ফ্রাইড রাইস, চিকেন তন্দুরি, রুটি, ডাল, তড়কা আর সালাদ, এই ছিল রাতের মেনু। খাওয়ার পর যে যার রুমে প্রস্থান করলাম। তখন বাজে প্রায় রাত 11:30। বাবা আমাকে আর ভাইকে আদেশ করলেন সকাল 6টার মধ্যে উঠতে হবে, কারণ সকাল 7:30টায় বের হতে হবে স্কুলের দিকে। কাল প্রিন্সিপাল ইন্টারভিউ নেবেন। রুমে গিয়ে বড় টিউব লাইটটা অফ করলাম। ছোট নাইট বাল্ব চালিয়ে ফোনটা চার্জ থেকে খুলে হাতে নিয়ে কিছুক্ষণ গেম খেললাম। ডাটা অন করতেই নানান মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে আসা শুরু হলো। প্রিয়ার মেসেজ পড়লাম এবং দুজনেই চ্যাট করতে করতে কখন যে রাত হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। প্রিয়াকে গুড নাইট জানিয়ে যখন টাইমের দিকে দেখলাম, তখন দেখি রাত 2টা 30। তাড়াতাড়ি ফোনটা চার্জে দিয়ে আমি চাদর টেনে শুয়ে পড়লাম। চোখ লেগে গিয়েছিল, হঠাৎ একটি আর্তনাদ শুনে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো যেন বাইরের থেকে একটি মেয়েলি কণ্ঠ চিৎকার করছে। জানালা দিয়ে বাইরে দেখতে চেষ্টা করলাম। কিছুই প্রকাশ্য ছিল না। অগত্যা আমি মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। সকালে ভাইয়ের আওয়াজে ঘুম ভাঙল। ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল। আমি ভয়ের কারণ জিজ্ঞেস করতেই জানালো, আমাদের বাড়ির ঠিক 2 বাড়ি পরে টিনা নামক এক মেয়ের মৃত্যু হয়েছে, তাও অস্বাভাবিকভাবে। শরীরে রক্তের ছিটেফোঁটাও নেই। ছিল না একটু মাংসও। কে যেন সব খুবলে খেয়েছে। স্থানীয় লোকেরা বলা, এটি রক্তপিশাচের কাজ। এই নিয়ে এই এলাকায় এটি 7ম নম্বর মৃত্যু। মা ঠাকুরমা সবাই ভয়ে একাকার। ঠাকুরমা ভগবানকে ডেকেই চলেছেন।
মা যেন বোবা হয়ে গেছেন। এক অজানা অমঙ্গল যেন আমাদের ঘিরে ধরেছে। তাহলে কাল রাত যেই চিৎকারটা শুনেছিলাম তা সত্য ছিল, আমার ভ্রম নয়। কি ভয়ানক! সবার মনে এক অজানা ভয় ঢুকে গিয়েছিল। আর কিছু না, শুধু প্রাণের ভয়। যেন এখান থেকে চলে গেলেই বেঁচে যাই। আমাদের আর স্কুলে যাওয়া হলো না। কে জানে রাস্তায় কোন বিপদের সম্মুখীন হতে হয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার পুলিশ সব হাজির হলো। ডাক্তার ডেথ রিপোর্ট লিখে দিল। পুলিশ সামান্য খোঁজ খবর নিল, তবে উৎসুক ছিল না কেসটি নিয়ে। তা দেখেই বুঝতে পারা যায়। তবে তাদের হাতেও কিছু ছিল না। যেই অজানাকে কেউ দেখেনি, জানেনি, তা নিয়ে কোনো স্টেপ নেওয়া সত্যিই মুশকিল। মনুষ্যত্বের খাতিরে আমরা গেলাম টিনাদের বাড়ি। আমি, মা, বাবা এবং ভাই। ঠাম্মা ঘরেই রইলেন, বুড়ো মানুষ বলে কথা। টিনাদের ঘর একচালা। তার বাবা নবীন মাঝি সামান্য মুদির দোকান চালায়। খুব কষ্ট করে জীবন চলতো তাদের। তার উপর এমন ঘটনা সত্যিই খুব কষ্টের। টিনার বডি আমরা দেখতে পেলাম না। পুলিশ মর্গে নিয়ে চলে গেছে। টিনার মা সারদা কাঁদতে কাঁদতে বহুবার বেহুশ হচ্ছিলেন। মা ওনাকে জল বারবার মুখে দিয়ে দিচ্ছে, কিন্তু উনার কান্না থামানো অসম্ভব। জোয়ান মেয়েটি মারা গেছে, দুঃখ হবে না? টিনা সম্ভবত 19-20 বছরের ছিল, আমার থেকে বড়। আমাদের জন্য ভিতর থেকে বসার চেয়ার নিয়ে এলো টিনার বোন চান্নি। চান্নিকে দেখে খুব কষ্ট হচ্ছিল। বেচারি কেঁদে কেঁদে নাজেহাল। 12 কি 14 বছরের মেয়ে চান্নি। স্কুল যায় না শুনলাম। খুব গরিব যে ওরা। বাবা ওদের বাড়ির অবস্থা দেখে খুব কষ্ট পেয়ে নবীন চাচাকে সাহায্য করার প্রস্তাব দিলেন। নবীন চাচার আদেশে চান্নি আমাদের বাড়িতে কাজ করবে বলে ঠিক হলো। মাসিক বেতন 1200 টাকায় রাজি হলো। কাল থেকেই চান্নি আসবে। আমাদের তাকে খুব ভালো লেগেছিল। খুব শান্ত প্রকৃতির ও কর্মঠ বটে। সেই দিন রাতে আমরা টেবিলে বসে আমরা টিনার মৃত্যু নিয়ে কথা বলছিলাম এবং সেই রক্তচোষা নিয়ে নানান কথায় মত্ত ছিলাম। তারপর সব কাজ সেরে যে যার রুমে চলে গেলাম। আমার রাতে প্রচণ্ড ভয় করছিল, কিন্তু কোনো মতে ঘুম চলে এলো এবং এক ঘুমে সকাল হয়। সকাল 7:30টাতে চান্নি এসে ঢুকলো। ঠাম্মাকে প্রণাম জানালো। মা চান্নিকে বেশি কাজ করাতে চাইছিলেন না, বাচ্চা মেয়ে। সামান্য কিছু ঝাড়ু বাসন করে এক বাটি মুড়ি নিয়ে চান্নি আমার রুমে এসে বসলো। আমি তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলাম। খুব নিম্ন স্বরে উত্তর দিল চান্নি। সমস্ত কথার উত্তর দিল চান্নি। সে জানালো তার বাবা একজন নেশাগ্রস্ত মানুষ। রোজ রাতে নেশা করে মা এবং তাদের মারধর করে। সত্যি কি পাষাণ লোকটা! দেখে বোঝা যায় না। কাজ সেরে চান্নি চলে গেল। আমি সারাদিন আজকাল বসে শুধু রক্তচোষা নিয়ে ভাবতে থাকি। কে এই রক্তচোষা? 7টি খুন করেও তার ব্যাপারে লোক মাত্র কিছুই জানে না। কে সে? এই সব ভাবতে ভাবতে রাত 7টা হলো। আমি মোবাইলটা চালাতে চালাতে কিছু মুভি ডাউনলোড করছিলাম। হঠাৎ অন্ধকারে রাস্তায় আমি কিছু চলাচল করতে দেখলাম। আমার জানালা থেকে আবার রাস্তা দেখা যায়। এই সন্ধ্যাবেলা এখানে কেউ চলাচল করে না। আমি জানালায় ঘাপটি মেরে বসে নজর রাখছিলাম। হঠাৎ কি দেখলাম! এই বড় একটি লম্বা কালো কুচকুচে দানব রাস্তায় হেঁটে চলছে। তার শরীরে একরাশ চুল, ঠিক নেকড়ে বাঘের মতন। তার উজ্জ্বল চোখখানা রক্তের ন্যায় লাল। দেখলেই রক্ত হিম হয়ে যায় এমন অবস্থা। সে রাস্তায় হেঁটেই চলেছিল, জানি না কোন নগরের দিকে। তবে এই হলো সেই রক্তপিশাচ। বাপরে! আজ জানি না কার প্রাণ নিবে। আমার রাতের ঘুম যেমন একরাশ ভয়ে মিশে গিয়েছিল। আজ প্রাণের মায়া মমতা ত্যাগ করতে হবে না জানি কার বা কাদের। আমি ভয়ে ভয়ে ভাইয়ের রুমে গেলাম। ভিতরে দরজা বন্ধ করে ঘুমিয়েছিল সে। আমি 2-3 বার দরজা নক করতেই সে দরজা খুলে দিল। আমায় ভয়ার্ত দেখে অবাক হয় ভাই এবং আমাকে ভিতরে আসতে বলল। আমি সমস্ত কিছু জানাই তাকে। সে অবাক এবং ভয় দুটোই হলো। অগত্যা আমরা সেই দিন রাতে একসাথেই ঘুমাই। আমি শুধু মনে মনে ঠাকুরকে ডেকেই যাচ্ছিলাম। সকাল 9টা বাজতেই দরজা ধাক্কা দেওয়া শুরু হলো। দরজা খুলে দেখলাম মা দাঁড়িয়ে। ওই যে দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলাম, ঠিক তাই হলো। কিছু দূরে গিয়ে একটি হসপিটাল আছে। সেইখানের গার্ড রবি এর হত্যা করা হয়েছে কাল রাতে। ঠিক
একইভাবে। অন্য কেউ তৈরি থাকুক বা না থাকুক, আমি তৈরি ছিলাম অষ্টম মৃত্যু নিয়ে। অনেকে দেখেছে রবি দাদা বাইরের চেয়ারে বসে পাহারা দিচ্ছিলেন হসপিটালের মর্গ। হঠাৎ সেই রক্তপিশাচ হুমড়ি খেয়ে পড়ল রবিদার উপরে। তার এই বিকট হাড় হিম করা রূপ দেখে কেউ আর আগে যেতে সাহস করছিল না। যে যেই দিকে পারে দৌড়ে পালিয়েছে। কেউ কেউ বা সাহস করে লুকিয়েও দেখেছে। চোখের সামনে রবিদার ঘাড়ের কামড় দিয়ে রক্ত মাংস খুবলে খেয়ে গেছে সেই নরখাদক। শরীরের কোথাও একটু মাংস রক্ত রাখেনি। কি ভয়ানক! এইসব কথা বলতে বলতে সবার চোখে জল এসে পড়ল। একজন বুড়ি মহিলা চোখের জল মুছতে মুছতে বলল, না জানি কার নজর পড়ল আমাদের এই গ্রামে। আস্তে আস্তে সব শেষ হয়ে যাইবে দেখিয়েন। সত্যি তো বললেন, এইভাবে বাঁচা যায় নাকি? যে যার কাজে মন দিল এই সমস্ত শেষ করে, কারণ আমাদের হাতে কিছু ছিল না, সব পুলিশ কাছারির ব্যাপার। কিছুক্ষণে চাননি এসে ঢুকতেই সে জানলো রবিদার মৃত্যুর কথা। আমাদের বাড়িতে আসার আগে জানতোই না সেই ব্যাপারটি। আমার সমস্ত কথা শুনে শিউরে উঠল সে। চাননি বলল, কি গো দিদি ভাই, এসব কি চলছে আমাদের গ্রামে? দিদি, এরপর রবি দাদা, এ কি শুরু হলো? আমি বললাম, জানি না চাননি, কোন অমঙ্গলের ছায়া পড়ল কে জানে। চাননি বলল, আমরা কি বাঁচবো না? পুলিশ যে কিছুই করছে না। তোমাদেরও তো দুর্যোগ, এই অভিশপ্ত গ্রামে এসে পড়েছ। আমি বললাম, চাননি, তুই কি কখনো সেই রক্তপিশাচকে দেখেছিস? না দিদি, দেখলে কি প্রাণ বেঁচে যেত আমার? আমার দিদি যে এমনিই মারা পড়ল। আমি বললাম, আচ্ছা, টিনার মৃত্যু কিভাবে হয়েছিল? চাননি বলল, সেদিন রাত বাজে প্রায় 11টা নাগাদ। আমরা সবাই ভাত খেয়ে ঘুমোতে যাবনি। দিদির বাথরুম পায়, হারিকেনটি নিয়ে চলে যায় বাইরে। আমরা 1 ঘন্টা বসে রইলাম, সে আসলো না। ভাবলাম হয়তোবা পেট খারাপ। মোড়ামুখিটা সারাদিন আজে বাজে গিলতেই থাকে এটা সেটা, অসম্ভব নয় তা। আরও আধ ঘন্টা পার হয়ে যাওয়ার পর আসল ঘটনা ঘটল। মা লম্ফটা নিয়ে বাইরে গিয়ে তার আধা খাওয়া লাশ দেখে মূর্ছে যায় এবং চিৎকার করে। আমরা গিয়ে যা দেখলাম তা বাকি আপনারা জানেন। আমি বললাম, সত্যিই খুব ভয়ঙ্কর। তারপর একচোট কেঁদে নিল চাননি। দু বোনের মিল ছিল যে খুব। চাননি কাজ করতে চলে গেল। আমি নানান চিন্তায় বসেছিলাম, সব এই রক্তপিশাচকে ঘিরে। আচ্ছা, সেই দিন রাতে তো আমি টিনার চিৎকার স্পষ্ট শুনেছিলাম, তবে চান্নিরা শুনতে পেল না যে? তবে কি রক্তপিশাচ টিনাকে অন্য জায়গায় হয় বা আমাদের বাড়ির কাছে মেরেছিল, তারপর টিনাদের বাড়ির পাশে রেখে যায়? এত কিছু প্ল্যান করে মারলো রক্তপিশাচ? টিনাদের বাড়ি তো বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে, তবে টিনার আওয়াজ কেন পৌঁছল না? উফ, অনেক রহস্য এখানে। আজ রবিবার। বাবা মনস্থির করেন যে আজ যে করেই হোক আমাদের অ্যাডমিশন করানোর জন্য স্কুলে নিয়ে যাবেনই, না হলে ভীষণ ক্ষতি হয়ে উঠবে পড়ালেখার। আজ চাননি মুরগি নিয়ে এসেছে, মা বাটার চিকেন করবে বলে। দুপুরে লাঞ্চ করে আমি বানটি ঠিক করলাম গ্রামটি ঘুরে আসব। কতই বাড়িতে বাড়িতে বসে থাকা যায়, কিন্তু আমাদের এই প্রস্তাবে ভারী মানা করলো বাড়ির সবাই। অবশ্যই এখানে খারাপ অবস্থা বলে কথা। চাননি আমাদের পক্ষে বলল। চাননি বলল, ও ঠাম্মি, দিদুকে যাইবার জন্য দেন না। দিদিমণি ও ভাইকে কিছুই হইব না। ঠাম্মা বললেন, কিছু হবে না বলছিস যে? জানিস তো তোর দিদির সাথে কি হয়েছিল 2 দিন আগে। কিভাবে যেতে দেই তোদের বল? ঠাম্মার এভাবে মন্তব্য করা আমার বাজে লাগলো। হপ্তা হয়নি টিনার মৃত্যু হলো। চাননি এইসব শুনে খারাপ পাবে না বই কি, কিন্তু চাননি কথাটা হেসে উড়িয়ে দিল। চাননি বলল, ঠাম্মি, চিন্তা করবেন নি। দিদির সাথে যা হয়েছে কপালে ছিল, পৌর কপালির। কি আর করব বলেন? এত বছর দিদিমণি আর ভাই এইখানে কিভাবে বন্ধ হয়ে থাকবেন? একটুকু ঘুরে আসতে দিন। দিনের বেলা কিচ্ছু হয় না এখানে। সত্যি তো, দিনে তো এই রক্তক্ষেকোকে দেখা পর্যন্ত যায় না। কোথায় থাকে কে জানে। অনেক মন কষাকষির পর বাড়ির লোক রাজি হলো এই শর্তে যে চান্নিও সাথে যাবে, কারণ গ্রামের লোক রাস্তাঘাট সব জানে। গ্রাম ঘুরে ঘুরে সব জায়গায় দেখলাম, কোনো অলৌকিক কিছু দেখতে পেলাম না। সব কিছুই স্বাভাবিক।
যেরকম কোনো গ্রামে থাকা দরকার, বড় বড় গাছগাছালি, জঙ্গল, মাঝে মধ্যে 2-3টে ঘর, ডোবা এবং একটি বড় নদী বয়ে যায়। ক্ষেত খামার খুব বেশি বড় নয়, তবে আছে ভালোই। অনেকখানি জায়গা চলতে চলতে আমাদের নজরে পড়ল একটি আধা ভাঙা বাড়ি। সেই বাড়ি নজরে পড়তেই গা কেমন যেন করে উঠল। ভাই বলল, এই বাড়িতেও দেখে মনে হয় না কেউ থাকে বলে। আমি বললাম, এই বাড়িতে ভিতরে ঢুকে দেখা যাক কি আছে। চাননি করল মহা আপত্তি। না না দিদি, এই বাড়িতে যাওয়া যাবে না। লোকের মুখে শুনছি এইখানে ভূতের বাসা, মানুষ গেলে আর ফিরে আসে না। অগত্যা ভয় পেয়ে আমরা বাড়ি ফিরে আসলাম এবং চাননি নিজের বাড়িতে চলে গেল। বাড়ি এসে যা শুনলাম তাতে দেখলাম মহা বিপদ। কাল থেকে বাবার ফরেস্টের ডিউটি শুরু। সকাল 6টা থেকে রাত 2টো অবধি। জঙ্গলে নাকি বুনো হাতির উপদ্রব শুরু হয়েছে। সেটা ম্যানেজমেন্টের বাবাকে আরও 2জন কর্মীর সাথে সেখানে উপস্থিত থাকতে হবে। মা আর ঠাম্মার তো কেঁদেই বালাই নেই। একে তো এই রক্তক্ষেকোর উপদ্রব, তার উপর জঙ্গলে বাস করা সত্যিই খুব বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বাবা আশ্বাস দিলেন তিনি খুব সাবধানে থাকবেন, তাছাড়া 2জন কর্মীর সাথে 4জন গাইড এবং গার্ড দেওয়া হবে অঙ্গরক্ষার্থে। এবং বাবার আদেশ কালকেই, যেহেতু তিনি চলে যাবেন ডিউটিতে 1 মাসের জন্য, তাই স্কুলের কাজ আমাকে করতে হবে সব। কাল ভাইকে নিয়ে অ্যাডমিশনের জন্য আমার স্কুলে যেতে হবে সকাল 7টায়। অতএব রাজি হওয়া বাদে কোনো অপশন ছিল না। রাতে খাবার সেরে মা বাবার ব্যাগ প্যাক করে দিচ্ছিল। আমার মোটেও ইচ্ছা ছিল না বাবাকে সেখানে পাঠানোর, কিন্তু বাবা নাছোড়বান্দা। রাতে ভালোই ঘুম হলো না, আর ভয় লাগেনি এবং কোনো আওয়াজও শুনতে পাইনি। সকাল 6:30টায় ঘুম ভেঙে শুনলাম বাবা অলরেডি চলে গিয়েছে। আমরা মুখ হাত ধুয়ে ভালো কাপড় পরে ব্রেকফাস্ট করে স্কুলের দিকে রওনা হলাম। না, আজ আর কোনো দুঃসংবাদ শুনতে পেলাম না। জানা মতে কারো মৃত্যু হয়নি। স্কুলের পথে অল্প অল্প ভয় করছিল, কিন্তু কথাটি মাথায় ছিল যে রক্তক্ষেকো দিনে আক্রমণ করে না। স্কুলে পায়ে হেঁটে গেলে আধ ঘন্টা লাগে। না, রোজ সকালে সম্ভব না এতটা রাস্তা হেঁটে যাওয়া। বাবাকে বলতেই হবে গাড়ির ব্যবস্থা করে দিতে। স্কুলে কাজ শেষ করতে করতে বেলা 11টা হয়ে গেছে। আসার পথে একটি ফেরিওয়ালা কিছু চুড়ি মালা নিয়ে বসেছিল। খুবই সস্তা দরে বিক্রি করছিল এবং 1-2টো পাড়ার বউ কেনাকাটা করছিল সেখানে। আমি সেইখান থেকে 2টো চুলের ব্যান্ড কিনলাম। একটা আমার জন্য, একটা চান্নির জন্য। সত্যি মেয়েটি খুশি হবে। বাড়ি পৌঁছে চান্নিকে ব্যান্ডটি দিতেই তার চোখে জল 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 করে উঠল। সত্যি দিদিমণি আমার জন্য? আমি বললাম, হ্যাঁ রে পাগলি, তোরই জন্য। তুই তো আমার বোনেরই মতো। চান্নি বলল, আমার দিদিটাও আমার জন্য কত কি এনে দিত। আজ ওকে অনেক মনে পড়ে। চান্নির চোখের জল মুছে দিলাম। সত্যি কারোর বোন যাতে আর এই রক্তপিশাচের শিকার না হয়, দোহাই ভগবান। রাতে খাবার পর কিছু ডকুমেন্টারি দেখছিলাম, হবে রাত 1টা। জল খাওয়ার জন্য জগ উঠাতে জানালার পাশে গেলাম। দেখি রাস্তা দিয়ে একটা ছায়ার মতো কেউ হেঁটে চলেছে। সেই রক্তচোষা নয় তো? কিছুক্ষণ পরে ল্যাম্প পোস্টের আলোয় দেখলাম, আরে, এ তো টিনা, চান্নিয়ের বাবা। উনি এত রাত্রে করছেন কি এই বিপজ্জনক রাস্তায়? কিছুক্ষণের মধ্যে দেখলাম তিনি রাস্তায় নেই। তাকে আর খুঁজে পেলাম না। আশ্চর্য তো। তারপর কিভাবে চোখ লেগে গেল বলতেই পারলাম না। হঠাৎ একটি খুটখুট শব্দে ঘুম ভাঙল। মনে হচ্ছে কেউ যেন খুব ভারী জিনিস টেনে হেঁটে চলছে। মোবাইলের টাইম দেখলাম, বাজে 2:45। টর্চ লাইট জ্বালিয়ে বাইরে গেলাম। না, কেউ তো নেই। তবে আওয়াজ কিসের? আবার আওয়াজটি আসলো। আমি এবার ঠাউর করতে পেলাম আওয়াজটি নিচের থেকে আসছে। আমি জলের বোতল হাতে নিয়েই নিচে আসলাম। হতে পারে ঠাম্মা জলের জন্য রান্নাঘরে যাচ্ছিলেন। আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, এমন সময় ঠাম্মার আর্তনাদ শুনতে পেলাম। দৌড়ে নিচে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একটুকুও তৈরি ছিলাম না। দেখি ইয়া বড় শরীরের রক্তপিশাচটি আমার ঠাম্মার খাটের কাছে দাঁড়িয়ে। ঠাম্মা খাটের কোণে বসে চিৎকার করে যাচ্ছে। আমার ভয়ে শরীর কাহিল অবস্থা। কোনো কথা চিন্তা না করে জলের বোতলটি ছুঁড়ে মারলাম রক্তপিশাচের দিকে। আর ঠিক মাথায় গিয়ে লাগলো সেটা, এবং সে সজোরে আমাকে একটি ধাক্কা মারলো। আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়লাম। আজ হয়তোবা এটাই আমার শেষ দিন, আমার তাই মনে হচ্ছিল।
তারপর আমার আর জ্ঞান ছিল না। জানি না কতক্ষণ জ্ঞান হারাচ্ছিলাম। যখন চোখ খুলল, আমি দেখলাম আমি হসপিটালের বেডে শোয়া। মাথায় ব্যান্ডেজ আর গলায় প্রচণ্ড ব্যথা। হাতে স্যালাইন লাগানো। আমার পাশে আমার মা দাঁড়ানো। আমায় দেখে মা কেঁদে উঠল। মা বলল, কি ফাঁড়ার মধ্যে পড়লাম বাবা। আমার থাকার দরকার নেই এই গ্রামে। আমি আর নিচের ক্ষতি করতে পারবো না। আমি চমকে উঠলাম। ক্ষতি? কিসের ক্ষতি? পরিবারের কারোর কি কিছু হয়েছে? বাবা কোথায়? আমার কি হয়েছিল? আমি এই ট্রমা থেকে বের হতে না হতেই ভাই ঢুকলো খাবার নিয়ে আমার কাছে। তাকে দেখে আমি চমকে উঠলাম। কিরে, তোর মাথা ন্যাড়া কেন? মা, কার কি হয়েছে বলো। আমার কি হয়েছিল? মা ডুকরে কেঁদে উঠল। আমার পাশে বসলো এসে। মা বলল, তোর ঠাম্মা আর নেই রে বুলটি। তোর ঠাম্মা আর নেই। ওনার মৃত্যু হয়েছে সেই রক্তপিশাচের হাতে। সেই দিন খুন করেছে তোর ঠাম্মাকে। তোর ভাই দাহ করেছে। বাবার কোনো খোঁজ নেই। ফোনে নেটওয়ার্কের বাইরে। আমার আকাশ ভেঙে পড়ল মাথায়। মনে হচ্ছিল জীবন আজ শেষ। সবকিছু অন্ধকার হয়ে গেছে। আমি আবার জ্ঞান হারালাম। আবার রাত্রে জ্ঞান ফিরল। দেখি পাশে মা নেই, ভাই বসে আছে। তাকে দেখে আমি নানান প্রশ্ন করলাম। একরাশ হতাশা নিয়ে আমায় সব বলল ভাই। ভাই বলল, সেই দিন রাতে আমি হঠাৎ শুনতে পেলাম নিচে চিৎকারের আওয়াজ এবং ভারী কিছু পড়ার। আমি নিচে দৌড়ে যাচ্ছিলাম। ততক্ষণে মাও ঘর থেকে বের হয়। আমরা নিচে গিয়ে দেখি ঠাম্মার ছিন্ন ভিন্ন দেহ নিথর হয়ে খাটে পড়েছিল, সেই একই মাংসবিহীন অবস্থায়, এবং তুই মাটিতে পড়েছিলি অজ্ঞান হয়ে। সম্ভবত তোকে সজোরে কিছু দিয়ে মাথায় মারা হয়েছিল এবং তোর ঘাড়ে কামড়ও পড়েছিল। হয়তোবা তার পেট ভরা থাকার কারণে তোর উপর আর অ্যাটাক করেনি, আঘাত করে চলে গেছিল। আমি প্রাণে বেঁচে গেলাম, কিন্তু আমার পরিবার স্বজনকে হারাবার ব্যথা তার থেকেও বেশি। সুস্থ হওয়ার 2 দিন পর বাড়ি ফিরলাম। দুঃখ ছিল যে শেষবারের মতো আমি ঠাম্মাকে দেখতে পারিনি। আরও এক কথার দুঃখ ছিল, সেদিন আমি ঠাম্মাকে বাঁচাতেও পারিনি সেই রক্তপিশাচের হাত থেকে। সবকিছু যেন পাহাড়ের ওজনে আমার মাথায় বসেছিল। না, চুপ হয়ে বসে থাকলে চলবে না। আমার মতো আর অন্য কেউর পরিবার যেন দুঃখ না পায়। আমি আমার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাব এই রক্তখেকোকে বধ করা। তার জন্য আমার প্রাণ গেলেও কোনো পরোয়া নেই। কিছুক্ষণ পর চাঁদনি আসলো। তার চোখে জল। অবশ্যই চাঁদনি ঠাম্মাকে খুব ভালোবাসতো। চাঁদনি আমার কথা শুনে বলল, দিদিমণি, এই রক্তচোষা নিশ্চয়ই অনেক শক্তিশালী। তার সাথে পেরে ওঠা দায়। আমি বললাম, তা বটে, কিন্তু গ্রামের সবাই যদি একসাথে কিছু করি, আমার মতে কিছু একটা করা যাবে। আর কেউ সাথে না থাকলেও আমি একাই করব। চাঁদনি বলল, দিদি, এটা খুবই বিপজ্জনক। আমি আমার দিদিকে হারিয়েছি, তোমায় হারাতে চাই না। আমি বললাম, চাঁদনি, তুই ভাবিস না অত। গেলে প্রাণ যাবে আর কি। চাঁদনি বলল, আমিও আছি তোমার সাথে। আমি আমার দিদির খুনের বদলা নেবই। আর থাম্মিকে যে মেরেছে তার প্রতিশোধ আমি নেব। দিদি, তুমি আমাকে নিজের সাথে রাখবে। আমি আছি। চাঁদনির কথায় আমি আরো সাহস পেলাম। একজন সাথী থাকলে কার সাহস না পারে। তার উপর চাঁদনি অনেক সাহসী মেয়ে। পরের দিন মা আমাদের ঘরের পুজোর আয়োজন করে। আমি ভাই বাজারে গিয়েছিলাম সমস্ত জিনিস কিনতে। মা পূজার সব আয়োজন করেছে। ঘরে পৌঁছে দেখি চাঁদনিও এসেছে, স্নান করে বসেছে। এমন সময় মা মাথা ঘুরে মাটিতে পড়ে। কিছু হানি হয়নি, লো প্রেশার বলে মাথা ঘুরাচ্ছে। আমি আর চাঁদনি পূজা করব স্থির করলাম। চাঁদনি জানালো সে পড়াশোনা করেনি, তো গীতা পাঠ শুধু আমার করতে হবে। বাকি পূজার কাজ করবে সে। সব পূজা শেষ করতে করতে রাত হলো। চাঁদনির বাড়ি ফেরা নিয়ে দুবিধা হলো। এত রাত্রে কিভাবে যেতে দেই? কোনো বিপদের মুখে আবার পড়ে কিনা। চাঁদনি জানালো সে যেতে পারবে। আমি গেটে দাঁড়িয়ে রইলাম। চাঁদনি দৌড়ে বাড়ি চলে গেল। শান্তি পেলাম, কোনো দুর্ঘটনা হলো না। রাতে খাবার পর মাকে ঔষধ খাইয়ে দিলাম। আজ আমি আর মা একসাথে ঘুমাবো। আমি রাতের জন্য অপেক্ষায় ছিলাম। হয়তোবা ভাগ্যক্রমে আজ আবার সেই রক্ত পিশাচের দেখা পাবো, এবং পাবো কিছু, যা হয় বা তার ঠিকানা অবধি আমায় পৌঁছে দেবে। কখন আমার ঘুম লেগে গেল তা বলতে পারি না। তবে রাত হবে ঠিক 3টা। আমার ঘুম ভাঙলো জল পিপাসায়।
তখন দেখলাম জানালা দিয়ে টিনার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সম্ভবত বাড়ি ফিরছেন। এত রাতে তিনি কি করছেন, কোথায় গিয়েছিলেন? তবে কি তিনি সেই রক্তপিশাচ? আমি সেদিন রাতে আর ঘুমোতে পারলাম না। রাতভর চিন্তা করলাম কিভাবে সেই রক্তকেকোকে জব্দ করা যায়। পরের দিন আমি আর চান্নি মিলে সব প্ল্যান করলাম কিভাবে সেই রক্তকেকোকে ধরা যায়। কিন্তু আমার মাথায় ঘুরছিল শুধু কিভাবে শেষ করা যায় সবকিছু। আমি আর চান্নি কি একা পারবো সে রক্তকেকোকে শেষ করতে, না আরও কাউকে বলা দরকার? যদি বলে দেই তাহলে হতে পারে রক্তপিশাচ জেনে যেতে পারে, তাহলে আমার আর চান্নির প্রাণ বেঘাতে পড়বে। এই সব চিন্তা চলছিল। রাত বাজে 11:20। আমার বুক ধুক ধুক করছিল। ভাইয়ের রুমের সামনে গিয়ে দেখলাম তার ঘরের লাইট অফ, মানে সে ঘুমিয়ে পড়েছে। আর মা তো 10:30-এই ঘুমিয়ে যায় ওষুধ খেয়ে। এই সুযোগ পেলাম, রান্নাঘর থেকে চাকু ব্যাগের ভেতরে ভরলাম, জলের বোতল রাখলাম, আর কেরোসিন এবং দেশলাই রাখলাম যদি কোনো কাজে আসে। ঘর থেকে বের হওয়ার আগে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম জানালাম। জানি না আর মা ভাই বাবার মুখ দেখব কিনা, কিন্তু তাদের রক্ষার্থে এই কাজ আমাকে করতেই হবে। ভেবে ভেবে চোখে জল এসে পড়ল। না, কাঁদলে চলবে না, শক্ত করতে হবে মন, না হলে লড়ব কিভাবে? আস্তে আস্তে দরজাটা খুলে বের হলাম, যাতে ঘরের কেউ টের না পায়। ঘর থেকে বের হয়ে যখন একটু দূরে গেলাম, মনে পড়ল আমি টর্চ আনতে ভুলে গেছি। কিন্তু ফিরে যাওয়ার সময় ছিল না, কারণ তখন 11:55 বাজে অলরেডি। 12:25-এ পূর্ণিমা লেগে যাবে। তার আগেই আমার চান্নিকে নিয়ে প্রস্তুত থাকতে হবে। অগত্যা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি চান্নিদের বাড়ির দিকে রওনা হলাম। গিয়ে জানি না দরজায় নক করবো কিনা। দুমনা খেয়াল ছিল, কারণ যদি তার মা বাবা জানতে পারে আমাদের কখনোই যেতে দেবেন না। আমি তার বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সময় খেয়াল করিনি, মিনিট 5 থেকে 7 হবে। চান্নি বেরিয়ে এলো। তাকে দেখে আমার মনে স্বস্তি এলো। সে হাতে একটি বড় দা নিয়ে আসলো। যাক, অনেক অস্ত্রের ব্যবস্থা হয়ে গেল। সব ভালো ভালো হয়ে গেলেই চলে। চান্নি জানালো তার বাবা মা ঘুমিয়ে গেছে। আমরা জানতাম না আমাদের গন্তব্যস্থান কি। শুধু সেই গ্রামের মেঠো রাস্তা ধরে ঘুরঘুর করছিলাম যদি কিছু একটা নজরে পড়ে। মশার প্রচণ্ড উপদ্রব ছিল। মশার কামড়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছিল। মশা মারতে মারতে দুজন চলছিলাম। হঠাৎ আকাশের দিকে নজর পড়তে দেখলাম মেঘ সরে গিয়েছে এবং পূর্ণিমার চাঁদ পূর্ণভাবে হাতছানি দিচ্ছে। সেই সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। যখন হুঁশ ফিরল দেখলাম চান্নি আগে চলে গেছে হাঁটতে হাঁটতে। হঠাৎ আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেল এবং কেউ সজোরে আমার মাথায় আঘাত করলো। আমি কষ্টে পিছনে ফিরে দেখলাম সেই ভয়ানক রক্তপিশাচ ছিল। আমার রক্ত হাড় হিম হয়ে যায়। এখন আমার মৃত্যু নিশ্চিত। সেই দানব আমার গলা চিপে ধরলো। তার ধারালো দাঁত যেন এখনই আমার গলায় বসে সব রক্ত চুষে খাবে। আমার জ্ঞান হারানোর পালা। চোখ বন্ধ হয়। হঠাৎ জোরে একটি শব্দ হয়। রক্তপিশাচ আমার গলা ছেড়ে দেয়। আমি ধপ করে মাটিতে পড়ে যাই। দেখি তার মাথায় আঘাত করেছে স্বয়ং আমার বাবা। আমি আর দেরি না করে ব্যাগ থেকে ছুরি বের করলাম আর সজোরে কোপ মারলাম রক্তপিশাচের পেটে। সেই ব্যথায় কুঁকিয়ে উঠল। পিছনে দেখলাম আমার ভাই এবং মা গ্রামের আরো লোকজনের সাথে মশাল নিয়ে দৌড়ে আসছে। আজ এই নরখাদকের মৃত্যু কেউ আটকাতে পারবে না। রাগে আমার মাথায় কিচ্ছুই আসছিল না। আমি জোরে আঘাত করেই যাচ্ছি আর চিৎকার করে বলে উঠলাম, কিরে চান্নি, ওঠ এবার। তোর খেলা শেষ। তোর রক্তের খেলা আমি শেষ করলাম। রক্তপিশাচ আস্তে আস্তে নিজের মানব রূপে আসলো। গ্রামবাসী দেখলো রক্তপিশাচ আর কেউ নয়, চান্নি নিজেই। তার মা এই ঘটনা দেখে মূর্ছে গেলেন। চান্নিকে বেঁধে ফেলা হলো। সে ব্যথায় রাগে চিৎকার করে আমায় বলল, তোর জন্য আমার আজ এই অবস্থা। আমি তোকে শেষ করব। আমি আরেকবার ছুরি তার বুকে বেঁধে দেই। সে আধমরা হয়। তখন গ্রামের সবাই আমায় প্রশ্ন করলো আমি কিভাবে জানতে পেলাম চান্নি সে আসল রক্তপিশাচ। আমি মুচকি হেসে বললাম, আসলে আমি খুব রহস্য এবং গোয়েন্দা গল্পের পোকা। সেই বুদ্ধি লাগিয়েছি শুধুমাত্র। আমার প্রথম সন্দেহ হয় চান্নের ওপর যখন সে জানায়
টিনার মৃত্যুর দিন সে চিৎকার শুনেনি টিনার, অথচ এত দূরে বাড়ি থাকা সত্ত্বেও আমি শুনতে পেয়েছি স্পষ্টভাবে। চাঁদনি কথা লুকানোর জন্য এই কথা বলে। আমি তো বুঝতে পারছি, কারণ যেহেতু সেই রক্তপিশাচ, সে জানে না তার ঘরে কি হয়েছিল। কারণ সে বেরিয়ে গিয়েছিল শিকারে, যার নির্মমভাবে শিকার হয় তার দিদি নিজেই। চাঁদনি এর বাবা নবীন চাচা আগেই আমার বাবাকে বলেছিল যে যেই রাতে টিনার খুন হয়, চাঁদনি রান্নাঘরে ঘুমোতে যায়। আর চাচা চাচি দুজনেই টিনার চিৎকার শুনতে পায়। তখন তারা ছুটে যায়। অথচ চাঁদনি আমায় বলেছিল যে তারা কেউ আওয়াজ শোনেনি। এইটাই তার প্রথম ভুল ছিল। দ্বিতীয়, ঘুরতে ঘুরতে যাওয়ার সময় চাঁদনি ভূতের বাড়ি বলে যেই বাড়িতে ঢুকতে আমাদের মানা করেছিল, আমি স্কুল থেকে ফেরার সময় সেই বাড়ি থেকে চাঁদনি এর মাকে বের হতে দেখেছিলাম। জিজ্ঞেস করতেই তিনি জানালেন এই বাড়ি তাদেরই, শুধু নানান কারণে তারা থাকে না। আমি বুঝতে পারি চাঁদনি এই রক্তপিশাচ হওয়ার ঠিকানা বা স্থান যাই বলে সেটা এইখানেই। তার মন্ত্র সাধনা সব এইখানেই সে করত। তৃতীয়ত, আমাদের বাড়িতে পূজার দিন চাঁদনি পাঁচালি পড়তে মানা করে, যার কারণ সে জানিয়েছিল যে সে পড়তে পারে না। অথচ আমি কালকে যখন স্কুল লাঞ্চ ব্রেকে ওয়াশ বেসিনে যাই, আমি নোটিশ বোর্ডে চাঁদনির নাম দেখি, যেখানে লেখা ছিল 2 বছর আগে চাঁদনি অষ্টম শ্রেণীতে ক্লাস টপার হয়েছিল, কিন্তু কোনো কারণ ছাড়াই সে স্কুল ছেড়ে দেয়, কারণ সে তখন তন্ত্রবিদ্যায় মত্ত। সেই দিন আমি বুঝতে পারি চাঁদনি সেই রক্তপিশাচ। আমি এই ঘটনা আমার বাড়ির সবাইকে জানাই। বাবাও আসেন। আমি পূর্ণিমায় স্বীকার করব এই বলে চাঁদনিকে ফাঁদে ফেলে দিই, এবং পুরো সময় বাবা আমাদের ফলো করছিল। চাঁদনিকে গ্রামের লোক আগুন দেয়। এক পৈশাচিক চিৎকারে চাঁদনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অঞ্জনপুর রক্তপিশাচের কবল থেকে মুক্ত হয়।